প্রসঙ্গে যেতে চাচ্ছি যে স্বনিয়ন্ত্রণ বিষয়টা আসছে আসলে কিন্তু সেলফ সেন্সরশিপ কথাটা আমাদের মিডিয়াতে খুব প্রচলিত হয়ে আসছে, সেটা গত দশক ধরে এটা আমাদের সামনে খুব পরিচিত শব্দ। এই বিষয়টা আসছে ক্ষমতার চোখ রাঙ্গানি থেকে আত্মরক্ষার জন্য স্বনিয়ন্ত্রণের বিষয়টি আসছে। এখানে একটু আমি যে বিতর্ক করবো সেটার সাথে আমার মনে হয় এই বিষয়টির একটু ভিন্নতা আছে। স্বনিয়ন্ত্রণ বলতে বাবুল ভাই যেটা বলতে চেয়েছেন তিনি ভেঙে গেলেন, যেটা বলতে চেয়েছেন সেটা দায়িত্বশীলতার জায়গাটার কথা তিনি বলতে চেয়েছেন। আর জায়মা ইসলাম জি আমার ডান পাশ থেকে যেটা বলতে চেয়েছেন সেটা হচ্ছে যে ক্ষমতার চোখ রাঙ্গানি থেকে বাঁচার জন্য যে স্বনিয়ন্ত্রিত আমরা অনেক কিছু কোনটা ছাপবো কোনটা ছাপবো না, কোনটা প্রকাশ করবো করবো না, এটাকে যে ভাবতে হয় মিডিয়াকে, সেটা হচ্ছে আরেক ধরনের সেলফ সেন্সরশিপের জায়গা। তো আমি যদি মূল কথায় আসি, যে এখানে আজকের এই আয়োজনে যারা করেছেন বিশেষ করে সিজিএস কে সংগ্রাম উদ্যোক্তাদের ধন্যবাদ দিয়ে শুরু করতে চাই। আমরা এখানে অনেকগুলো বিষয় সামনে এসেছি, ইতিমধ্যে যারা বক্তব্য রেখেছেন। আমরা সংবাদপত্রের বর্তমান অবস্থা নিয়ে, সংবাদ মাধ্যমের বর্তমান অবস্থা নিয়ে আমরা কথা বলছি, ক্ষোভ প্রকাশ করছি, কিন্তু আমরা অতীতকে একেবারেই আমরা ভুলে যাচ্ছি। এটা হচ্ছে একটা, আমি মনে করি একটা দুর্ভাগ্যের জায়গা। আমি দেখলাম এখানে আসার পর আমি সৌরভ ভাই চলে গেছেন, তিনি একটি ডাটা দিয়েছেন, তার সঙ্গে সুর মিলিয়েছেন আমার ডান পাশ থেকে জায়মা ইসলাম, যে 266 জন সাংবাদিককে হত্যা মামলায় অভিযুক্ত করা হয়েছে। এই ফিগারটি একেবারেই ভিত্তিহীন। আমি এটা দায়িত্ব নিয়ে চ্যালেঞ্জ দিয়ে বলতে চাই, 266 জন সাংবাদিক এই সরকারের আমলে হত্যা মামলায় অভিযুক্ত হয়েছে। এই তথ্যটি, এই ফিগারটি একেবারেই ভিত্তিহীন। এটা বারবার একই জায়গা থেকে উচ্চারিত হচ্ছে। আমার যদি ভুল না করে থাকি, ডেইলি স্টার এটা নিয়ে একটা অনুসন্ধানী রিপোর্ট করেছিল। সেই রিপোর্টটাতে 3 জন সাংবাদিকের বক্তব্য আছে। 266 জনের ফিগার শিরোনামে ছিল 3 জন সাংবাদিকের সেখানে সাক্ষাৎকার। আপনি বলতে পারবেন পরে, আমি শেষ করি। আমি শেষ করি, আপনি বলতে পারবেন আপনার কথা। আমি শেষ করি, আপনি বলতে পারবেন। এই 266 জন এই পরিবর্তনের পরে যে সাংবাদিকদের বিরুদ্ধে আক্রমণ, সাংবাদিকদের জেল জুলুম, এটার বিরুদ্ধে গত 15 বছরে সবচেয়ে বেশি যদি কোন সাংবাদিক প্রতিবাদ জানিয়ে থাকে তার নাম এম আব্দুল্লাহ। আমি এই 16 বছরই সাংবাদিকদের ফেডারেশনের নেতৃত্বে ছিলাম, টানা 16 বছর। এই গত ডিসেম্বরে, সর্বশেষ ডিসেম্বরে আমি সেটা বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতির দায়িত্ব থেকে আমি সেখানে নির্বাচনের মাধ্যমে আমি বেরিয়ে এসেছি, অন্যজন হয়েছে। গত 15 বছরে 59 জন সাংবাদিক খুন হয়েছেন। প্রতি মাসে 25 থেকে 30 জন সাংবাদিক নিগৃহীত হয়েছেন, নির্যাতিত হয়েছেন, জেলে গেছেন। এই চিত্রগুলো আমাদের সামনে আছে। সাগর রুনির কথা এখানে এসেছে, অন্য যে 58 জন সাংবাদিক তাদের নাম আমরা জানি না, তাদের কোনো খোঁজ খবর, তারা বিচার পেল কিনা, তাদের পরিবারগুলোর কি অবস্থা, এগুলো কখনো আলোচনায় আসে না। একমাত্র সাগর রুনির বিষয়টাই সামনে আসে। সাগর রুনির দম্পতির হত্যাকাণ্ডটা নিঃসন্দেহে আমাদের জন্য খুবই, সাংবাদিকদের জন্য খুবই দুঃখজনক যে বেডরুমেও সাংবাদিকরা নিরাপদ না। আমি 266-তে আসি। 266 জন সাংবাদিকের যে ফিগারটি দেওয়া হচ্ছে, এই ফিগারটা, এই তালিকাটা কেউ দিতে পারবেন না। আমি আজকে চ্যালেঞ্জ করছি এই অনুষ্ঠানের যিনি সঞ্চালক তার মাধ্যমে। কারণ হচ্ছে এই সময়ে যে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা হয়েছে, এগুলো পর্যালোচনার জন্য একটা কমিটি রয়েছে। এটা আমি তৎকালীন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামকে আমি অনুরোধ করেছিলাম যে সাংবাদিকদের বিরুদ্ধে এইভাবে যে ধারাবাহিকভাবে মামলা হচ্ছে, এদেরকে একটা প্রতিকারের জায়গা তৈরি করে দেওয়া দরকার। তিনি আমার অনুরোধে সাড়া দিয়ে তিনি তাৎক্ষণিকভাবে তথ্য মন্ত্রণালয়ের এডিশনাল সেক্রেটারির নেতৃত্বে একটি কমিটি করে দিয়েছেন, যে সাংবাদিকদের গত 5 আগস্টের পর থেকে সাংবাদিকদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলাগুলো পর্যালোচনা করে সুপারিশ করার জন্য একটা কমিটি করে দিয়েছেন। সেই কমিটির আমি একজন নগণ্য সদস্য। সেই কমিটি থেকে আমরা 3 দফা বিজ্ঞপ্তি দিয়ে, চিঠি দিয়ে আমরা চেয়েছি যে কারা কারা এই ধরনের হয়রানিমূলক মামলার শিকার হয়েছে তারা জানান, তাদেরকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য বলা হয়েছে। তথ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইট ওপেন করা হয়েছে, সেখানে মেইল অ্যাড্রেস দিয়ে জানানো হয়েছে।
3 দফা চেষ্টার পরে সেখানে 72 জন সাংবাদিক সেখানে তাদের তথ্যগুলো দিয়েছেন যে আমরা এই ধরনের মামলা 5 আগস্টের পরে মামলার মুখোমুখি হয়েছি। সেই মামলাগুলো আমরা আবার পর্যালোচনা করেছি মিটিং এর পর মিটিং এ। দেখা গেছে সেই মামলাগুলোর মধ্যে অধিকাংশ মামলা 70% মামলা হচ্ছে ঢাকার বাইরে পারস্পরিক বিরোধে উদ্ভব হওয়া মামলা। গত 15 বছরে এক সাংবাদিক আরেক সাংবাদিকের বিরুদ্ধে সেখানে নির্বাচনে প্রতিযোগিতা করতে গিয়ে তাদের মধ্যে বিরোধ হয়েছে, নানান ধরনের সমস্যা তৈরি হয়েছে, এগুলোর কারণে উদ্ভব হওয়া মামলা। আমি খুব ডিটেলসে যেতে পারবো না, কিন্তু আমি আজকে কথাটি বলে গেলাম যে এই 266 ফিগারটা ফেক, এটা প্রমাণ করা যাবে না। কিন্তু এটাও সত্য যে কিছু সাংবাদিককে এই ধরনের ভিত্তিহীন হত্যা পরিকল্পনাকারী বা হত্যা মামলায় জড়ানো হয়েছে। তার মধ্যে 14 জনের কথা বললেন আমাদের সোহরাব ভাই, বলে গেলেন 14 জন জেলে আছে। যে 14 জন সাংবাদিক জেলে আছে বলা হচ্ছে, সেই সাংবাদিকদের কোনো একজনকে কি বাইরে থেকে সরকার ধরে নিয়ে এসেছে? কাউকে না। এদের বেশিরভাগই পালিয়ে যাচ্ছিলেন দেশ ছেড়ে, তাদেরকে পালানোর সময় জনগণ ধরে পুলিশের কাছে হস্তান্তর করেছে কয়েকজনকে। কেউ এয়ারপোর্ট দিয়ে চলে যাচ্ছিলেন, তাদেরকে সেখান থেকে আটকানো হয়েছে এবং পরবর্তীতে তাদের বিরুদ্ধে নামা। তার মানে এটা জাস্টিফাই না যে এই সাংবাদিকদেরকে এইভাবে আটকে রাখা। আমি প্রেক্ষাপটটা বলার চেষ্টা করছি, কেন তারা পালিয়ে যাচ্ছিলেন। একজন সাংবাদিক কেন আখাউড়া সীমান্ত দিয়ে চলে যাচ্ছিলেন, সেখানে বাধাপ্রাপ্ত হয়ে আবার উত্তরবঙ্গে গিয়ে পালানোর সময় সেখানে ধরা পড়বেন। তার মধ্যে একজন অন্তত আমি বলতে পারি, তিনি আমাদের জাতীয় প্রেস ক্লাবের মতো মর্যাদা সম্পন্ন একটি প্রতিষ্ঠানের তিনি সাধারণ সম্পাদক ছিলেন। তিনি যখন নির্বাচন করেন, তার সেই নির্বাচনে 7 থেকে 10 কোটি টাকা সেখানে প্রবাহ ছিল এবং তারপরও তিনি সেই নির্বাচন শেষে তিনি কতটা কি করেছেন সেটা আপনারা সবাই জানেন, সেই ডিটেইলসে আমি যাব না। তাদের অ্যাকাউন্টে কেন 1000 কোটি টাকার মতো পাওয়া যাচ্ছে, শত কোটি টাকার অঙ্কে যাদের অ্যাকাউন্টে পাওয়া যাচ্ছে, তাদেরকে যদি আপনি শুধু সাংবাদিকতার একটা গর্ব দিয়ে তাদের পক্ষে কথা বলার কতটুকু যুক্তিকতা আছে আমরা এটাও ভাবতে হবে। তাহলে সত্যিকারের পেশাদার সাংবাদিকরা যখন নিগৃহীত হবেন, তখন কিন্তু এই যে এই ঘটনাগুলো দিয়ে আমরা একটাকে আরেকটা দিয়ে তখন আমরা জাস্টিফাই করতে পারবো না। এটা একটা আমাদের সংকটের জায়গা, এটা আমাদের মাথায় রাখতে হবে। কামাল ভাই যে প্রস্তাবগুলো করেছেন, সেই প্রস্তাবগুলো নিয়ে আমার কথা হচ্ছে যে তিনি একটি সাংবাদিক সুরক্ষা আইন প্রস্তাব করেছেন। সেই সুরক্ষা আইন নিয়ে তথ্য মন্ত্রণালয়, আমি যতটুকু জানি তথ্য মন্ত্রণালয় কাজ করছে। সেই কাজ করতে গিয়ে যে জায়গাটাতে আটকে যাচ্ছে সেটা হলো যে যারা এটা স্টেক হোল্ডার, তাদের কাছে মতামত বারবার চেয়েও সুচিন্তিত মতামত পাওয়া যাচ্ছে না এবং তাদের মধ্যে মতবিরোধ দেখা যাচ্ছে। সর্বশেষ একটি আলোচনায় আমি উপস্থিত ছিলাম, সেখানে 4 জনের 4 মত সেই আইনের বিভিন্ন ধারা নিয়ে। এক পর্যায়ে সেই আইনটির ব্যাপারে বলা হলো যে এই আইনটি এভাবে চলবেই না। সেই আইনটির একটি দুর্বলতা আমি অন্তত বলতে পারি, সেখানে জীবনের নিরাপত্তার বিষয়টি শুধুমাত্র সন্নিবেশিত হয়েছে, কিন্তু আর্থিক নিরাপত্তার জায়গাটা সেখানে উপেক্ষিত হয়েছে। কিন্তু সাংবাদিকদের সবচেয়ে বড় সংকটের জায়গা, বাংলাদেশে সাংবাদিকতার সবচেয়ে বড় সংকটের জায়গা এখন সাংবাদিকদের আর্থিক নিরাপত্তার জায়গাটা সুনিশ্চিত করা। সেই জায়গাটাতে ঘাটতি আছে সেই সুরক্ষা আইনে। আমি আশা করব যে সাংবাদিকদের যে আরেকটি আইন আছে, গণমাধ্যম কর্মী চাকরি শর্তাবলী আইন, যেটা আগে থেকেই প্রসেসে ছিল, এই দুইটাকে যদি একইভাবে সমন্বিতভাবে নিয়ে আসা যায়, তাহলে আর্থিক এবং জীবনের নিরাপত্তা এই দুইটাই অনেকখানি নিশ্চিত হবে। আমি আপাতত এখানে শেষ করছি, তবে আমার আরো কিছু বলার আছে, সেটা পরে শেষ দিলে নিশ্চয়ই বলবো। নীতি পাচার যদি ধরতে হয়, তাহলে তো যারা টাকা পাচার করেছে তারা তো এতদিনে জেলখানে থাকার কথা ছিল, সেটা তো হয়নি। এখন ইনভেস্টিগেশন চলছে, তারা আসলে তারা কি পরিমাণ টাকা পাচার করেছে ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। Arrest warrants have been issued in some cases but not as many. So আর যদি দুর্নীতিবাজ সাংবাদিকরা হয়ে থাকে, সেটা আমি ডিনাই করছি না, দুর্নীতির মামলা না, হত্যা বা হত্যা চেষ্টা মামলা হতে পারবে না। 266 জনের যে লিস্টটা আমরা লিস্টটা থেকে প্রিপেয়ার করেছি, every single one of those were verified by us. You never came to us. If you wanted to, you could have. You never did. এত আমি আমার বক্তব্যের কথা বলেছিলাম যে আমাদের ইউনিয়নরা আমাদের অধিকার দেখে না, আমাদেরকে রিপ্রেজেন্ট করে না।
আমার পাশের বক্তা এত সুন্দর করে নিজেকে সেলফ ইনক্রিমিনেট করেছে যে এটার পরে আমার মনে হয় আমি যে বক্তব্যটা দিয়েছিলাম সেটা সঠিক প্রমাণিত হয়েছে। আই রেস্ট মাই কেস। তাদের হাউজেরই একজন রোজিনা ইসলাম যখন বিপদগ্রস্ত হয়েছিলেন, তার পাশে সর্বাগ্রে দাঁড়িয়েছিল প্রথম আলো সম্পাদক মহোদয়কে জিজ্ঞেস করলে তিনি সবচেয়ে ভালো জানতে পারবেন। এছাড়া গত 15 বছরে আপনাদের পত্রিকার নিউজগুলো, এই যে মিডিয়া সংক্রান্ত যে ফাইলটা আছে ওইটা একটু ঘেটে দেখবেন। আহমদুল্লাহ গত 15 বছরে কি লড়াইটা করেছে, এবং এই সময়ে যে সমস্ত সাংবাদিক নির্যাতন, যে কজন নির্যাতিত হয়েছেন, গাজীপুরে একজন সাংবাদিক সম্প্রতি হত্যার শিকার হয়েছে, এগুলো নিয়ে কি কাজ করেছি একটু মিডিয়ার ফাইলটা দেখে নিলে বুঝতে পারবেন।